দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের নবম শ্রেণীর অন্তর্গত একটি গল্প, যেটি প্রফুল্লচন্দ্র রায়ের লেখা। গল্পটির নাম হলো অধ্যয়ন ও জ্ঞান লাভ। তো এই গল্পটি নিয়ে আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। দেখো, গল্পটির আমি প্রায় প্রত্যেকটি লাইন ধরেই আলোচনা করব। তার আগে আমরা গল্পটি সম্বন্ধে দুই একটি কথা বলে নেব এবং আলোচনা করার পর এই গল্পটি সম্পর্কে কয়েকটি এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরব। তো চলো তাহলে প্রথমে আগে গল্পটি সম্পর্কে সামান্য একটু জেনে নেই, তারপর লাইন ধরে ধরে আলোচনা করব। অধ্যয়ন হলো জ্ঞান অর্জন বা কোনো বিশেষ বিষয়ে দক্ষতা অর্জনের জন্য মনোযোগ সহকারে পড়া বা গবেষণা করা। আর জ্ঞান লাভের মাধ্যমে আমরা বিশ্বকে নতুনভাবে জানতে পারি, বুঝতে পারি, সমস্যার সমাধানে সক্ষম হই এবং নিজেদের জীবনে আমরা অনেক উন্নতি ঘটাতে পারি। অধ্যয়নের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ের উৎস থেকে তথ্য সংগ্রহ করতে পারি, যা আমাদের জ্ঞানের পরিসীমাকে আরো বৃদ্ধি করতে সাহায্য করে। নিয়মিত অধ্যবসায়ের ফলে একটি বিষয়ে গভীর জ্ঞান লাভ করা সম্ভব। জ্ঞান লাভের বিভিন্ন উপায় আছে, যেমন বই পড়া, অনলাইনের বিভিন্ন কোর্স করা, অভিজ্ঞতা সঞ্চয় করা, বিতর্ক ও আলোচনায় অংশগ্রহণ করা ইত্যাদি। এবারে আমরা এই যে গল্পটি, এই গল্পটির ছোট ছোট প্রত্যেকটি লাইন ধরেই ছোট ছোট বিশ্লেষণ তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, এই প্রবন্ধটি বা গল্পটি যখন প্রথম শুরু হয়েছে, প্রথম লাইনটা, সেখান থেকেই আমাদের লেখক বা প্রাবন্ধিক আমাদের যে বলেছেন সেটি হলো যে তিনি এখনো নিজেকে ছাত্র বলেই মনে করেন। তিনি মনে করেন এই ছাত্র জীবন ত্যাগ করে তিনি একদিনের জন্যও অন্য জীবনে পদার্পণ করতে পারেননি। আগেকার দিনের ঋষিরা একটি সত্যি কথা বলতেন সব সময়, অর্থাৎ একটি মন্ত্র ছিল তাদের। সেই মন্ত্রটি হলো ছাত্রানাং অধ্যয়নং তপ। এই কথাটি অবশ্য সঠিক কথা, বা এই কথাটি তিনি মনে করেছেন যে এটি হলো আসল কথা। ছাত্র জীবনের সাথে গার্হস্থ্য জীবনের যে পার্থক্য, সেই পার্থক্য বড়ই অমঙ্গলকর। এছাড়াও লেখক আমাদের বলেছিলেন, ইউরোপীয় যে সমস্ত ব্যক্তিরা যারা একটু পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে, তাদের প্রত্যেকেরই একটি করে নিজস্ব পাঠাগার বা গ্রন্থাগার থাকে। সেখানে প্রবেশ করার অর্থ হলো, বা এই যে সিঙ্গেল সবাই নিজস্ব নিজস্ব পাঠাগার তৈরি করেছে, এটি করার অর্থ হলো সেখানে যেন কেউ না ঢুকে, অর্থাৎ সেখানে ঢুকে কেউ যেন কথা না বলে, ডিস্টার্ব যাতে না করে, বা তিনি যে সেখানে পড়াশোনা করছেন সেটি যেন কেউ দেখতে না পায়। যেমন আমাদের দেশের ঠাকুর ঘর হয়ে থাকে, তেমনি ইউরোপেও এই ধরনের গ্রন্থাগার আমরা লক্ষ্য করে থাকি। আমরা যেমন ঠাকুর ঘরে আপন মনে সাধনা করতে পারি, সেখানে আমাদের কেউ ডিস্টার্ব করে না। আমরা দেবতাকে আপন মনে সেখানে অর্ঘ্য দান করতে পারি এবং সেই ডাক বা এই যে আমরা যে আবেদন করছি, সেই আবেদনটি মূলত আমাদের একান্ত গোপনেই থাকে, সেটি কেউ দেখতে পায় না। তেমনি আমাদের পাঠাগারকেও এই ঠাকুর ঘরের মতো তৈরি করতে হবে। সেখানে আপন মনে বা একান্তভাবে সেখানে পড়াশোনা করা যেতে পারে। তবে একটি শর্ত রয়েছে এই পাঠাগার স্থাপনের ক্ষেত্রে। এই পাঠাগারটি গোলযোগপূর্ণ এলাকা থেকে একটু দূরে স্থাপন করতে হবে। আমাদের মনে রাখতে হবে, হই হট্টগোল বা গোলযোগ গন্ডগোল সেই পাঠাগারের কাছাকাছি যেন না পৌঁছয়। আর লেখক আমাদের বলেছেন যে আমাদের দেশের যে ছাত্ররা, সেই ছাত্ররা বাড়িতে থেকেও পড়াশোনা করে, আবার অনেকে মেসে থেকেও পড়াশোনা করে। আমাদের দেশের ছাত্রদের প্রধান অসুবিধা হলো তাদের কোনো পাঠাগার থাকে না। এটাও লেখক আক্ষেপ করে বলেছেন যে আমাদের দেশে প্রচুর বড়লোক বাড়ি তো দেখাই যায়, তোমরাও দেখেছো প্রচুর বড়লোক বাড়ি, সেখানে তারা অনেক টাকা দিয়ে অনেক বিভিন্ন ব্যবস্থাপনা করে থাকে, কিন্তু এই রকম বাড়িতে একটি পাঠাগার তারা স্থাপন করেন না, বা কোনো গ্রন্থাগার যে স্থাপন করা প্রয়োজন সেটি তারা উপলব্ধি
করেনও না। আর মেসের ক্ষেত্রে তো এসবের কোনো ব্যাপারই নেই। আমাদের দেশে একটি কথা প্রচলিত ছিল, যেটি আমাদের সামনে লেখক তুলে ধরেছেন। সেটি হলো, একে উসখুস, দুয়ে পাট, তিনে গন্ডগোল, চারে হট্টগোল, বা বলতে পারো চারে হাট। অর্থাৎ মেসে একসাথে একত্রিতভাবে অনেকেই থাকে, সেখানে হাট বসে যাওয়ার একটি সম্ভাবনা প্রবল দেখা যায়। যেহেতু হাটে হয় হট্টগোল, তাই সরস্বতী সেখানে টিকে থাকতে পারবে না কিছুতেই। মন্দিরে যেভাবে শান্তভাবে আরাধনা করতে হয়, যেভাবে শান্তভাবে ঠাকুরকে আমাদের ডাকতে হয়, তেমনি পাঠাগারেও শান্তভাবে আমাদের অধ্যয়ন করতে হবে। তবেই তুমি সেই ব্যাপারে একটি ভালো মানে তার যে বিষয়বস্তু বা তার যে সারমর্ম, পাঠাগারের যে একটা আমাদের জীবনে যে প্রয়োজন আছে, সেই ব্যাপারটি তুমি বুঝতে পারবে। আসলে ছাত্রদের প্রধান কর্তব্যই হলো অধ্যয়ন, আর অধ্যয়ন তপস্যা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। লেখক আমাদের বলেছেন, প্রথমে আমাদের স্থির করতে হবে যে আমাদের এখন কি পড়া উচিত। এছাড়াও আমাদের কয় ঘন্টা পড়তে হবে সেই হিসেবটাও আমাদের রাখা অত্যন্ত জরুরি। এছাড়াও আমরা কিভাবে পড়াশোনা করব সেটার হিসেব বা সেটার একটা ব্লুপ্রিন্ট আমাদের তৈরি করে রাখতে হবে আগে থেকেই। এছাড়াও পড়াশোনাকে যদি তুমি সাফল্যমণ্ডিত করে তুলতে চাও, তাহলে ঘন্টার উপর নয়, তোমাকে একাগ্রতার উপর জোর দিতে হবে। মনে রাখতে হবে, তুমি আজ সকালে 1 ঘন্টার বেশি খুব পড়েছো। তুমি এইভাবে রোজই পড়ো, রবিবার নেই, সোমবার নেই, মানে কোনো ছুটি নেই, তুমি প্রতিদিনই অনেক পড়ো। আর এভাবেই তোমার পড়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের দেশের ছাত্রদের প্রধান অসুবিধা হলো, তারা গল্প পড়তে বেশি ভালোবাসে, গল্প করতেও বেশি ভালোবাসে, এছাড়াও খেলা আর আড্ডা মারতে বেশি ভালোবাসে। একাগ্রতার সম্পূর্ণ অভাব তাদের মাঝে দেখা যায়। এছাড়াও তারা হুজুগে, পড়ার সময়টা তারা খেলা করে বা তর্ক করেই বা অন্যান্য আনন্দ ফুর্তি করেই তারা কাটিয়ে দেয়। তারা শুধুমাত্র তখনই পড়ে যখন তাদের পরীক্ষা ভীষণ কাছাকাছি চলে আসে। তখন তারা খাওয়া দাওয়া, রাত্রি যাপন মানে রাত্রিতে খাওয়া দাওয়া ছেড়ে, ঘুম ছেড়ে তারা শুধু পড়াশোনাতেই মনোযোগ দিয়ে থাকে। তারা শুধু তাদের স্বাস্থ্য নষ্ট করে, এটুকুই বলা যায়। আদতেও তারা লেখাপড়া করে না। এটাকে শুধু ইউনিভার্সিটিকে ফাঁকি দেওয়াই বলে। শুধুমাত্র ভেতরে পুরে, মানে মুখস্থ করলে পরে তোমার শুধু ভেতরে পড়াই হবে, সেটাকে খাওয়া হবে না। অনেক সময় আমরা পেটুকের সামনে যদি মিষ্টি রেখে দেই, সেই পেটুক যেভাবে, মানে ক্ষুধার্ত পেটুক, সে যেভাবে মিষ্টিগুলোকে আত্মসাৎ করবে, অথচ সে তার তৃপ্তি বুঝবে না, শুধু খেয়েই যাবে। এরকম হয়েছে আমাদের ছাত্রদের অবস্থা। এক মন সন্দেশ যেন টপ টপ করে গিলে খেয়ে নেয়, আর তারপর তারা মুখে আঙ্গুল দিয়ে বমি করে। সারা বছর ফাঁকি দিয়ে পরীক্ষা সামনে চলে এলেই শুধু টপাটপ তারা পড়তে বসে পড়ে। মুখস্থ করা এবং উদারস্থ করার চেষ্টায় তারা বমি করে পরীক্ষার হলে গিয়ে। আর কোনো মতন পরীক্ষা শেষ হলেই সরস্বতীর সাথে তাদের সম্পর্ক তারা মিটিয়ে দেয়। আর কোনো মতন সেই বছরটি পাশ করে গেলে তারা সেই হকার কাকার দোকানে বইপত্র বিসর্জন দিয়ে আসে। লেখক বলেছিলেন, মনে পড়ে তার যে ছোটবেলায় জ্বর হলে মিছরি, কুইনিন খেতে হতো তাকে। সেগুলি ছিল ছোটদের কাছে বিভীষিকার মতো। পাশ করার পর ছাত্র ছাত্রীদের কাছে বইয়েরও এরকম বিতৃষ্ণার আকারে বই এরকম বিতৃষ্ণার মতো তৈরি হয়ে থাকে। আমাদের সবসময় মনে রাখতে হবে, বইকে আমাদের সারা জীবনের অঙ্গ করে রাখা উচিত। হৃদয়ে তার জন্য প্রেম জাগিয়ে রাখতে হবে সব সময়। তাহলেই প্রকৃত জ্ঞানের অনুশীলন আমাদের করা সম্ভব হবে। আসলে পুস্তক পাঠের উদ্দেশ্য
সফল করতে হলে আমাদের খুব যে একটা বেশি বই পড়তে হবে তা নয়। অনেকে যা পায় তাই পড়ে। আমরা পরিণত বয়সে গিয়েও তাদের সেই অভ্যাস দেখতে পাই। তারা কখনো কোনো বই নির্বাচন করে পড়ে না। ছুটি পেলে তারা অনেক রকমের বা অনেক কায়দায় অনেক পয়সা তারা ব্যয় করতে রাজি। বেড়ানোর শখ মেটানোর জন্য তারা দামি পোশাক পরে, ব্যাগ কেনে, কিন্তু ছুটিতে গিয়ে কোন বই পড়বে বা কোন বইকে তিনি সঙ্গে নিয়ে যাবে সেদিকে মনস্থির তিনি করেন না বা সেই ডিসিশন তিনি নিতে পারেন না। হাতে যা পাবে তাই তিনি পড়বে। ভালো মন্দ বিচার করার অবকাশ তার থাকে না। এরপর লেখক আমাদের বলেছেন, আমরা যখনই হাতে কোনো খবরের কাগজ তুলে নেই, প্রথমে আমরা সেই কাগজের যে ইম্পর্টেন্ট নিউজগুলি বা যে ইম্পর্টেন্ট খবরগুলি, সেই খবরগুলি আমরা আগে পড়ে নেই। শেষ পর্যন্ত আমরা বিজ্ঞাপনগুলিকেও পড়তে শুরু করি। কিন্তু কি পড়লাম, কতটা পড়লাম তার কিছুই আমরা বুঝতে পারি না। কিন্তু এটা আদতেও ঠিক না। উদ্দেশ্যবিহীনভাবে পাঠ কোনো মতেই একটি সুস্থ মানুষের কাছ থেকে কাম্য নয়। তাই তিনি বলেছেন, সবার আগে পড়ার উদ্দেশ্য ভালো করে বুঝতে হবে, তারপর সঠিকভাবে বই নির্বাচন আমাদের করতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে, সব বই সবার ভালো লাগে না। কিন্তু এই কথা, এই যে ভালো লাগা মন্দ লাগা, এই কথা আমরা ছাত্রদের ক্ষেত্রে প্রযোজ্য করতে পারি না। আসলে কি বলতো, কাজের সময় কাজ করতে হবে, খেলার সময় খেলতে হবে, তাহলেই তো পড়াশোনার প্রতি আমাদের মনোযোগ বাড়বে। একজন বড় ইংরেজ দোকানদার তার কাজ 5-6 ঘন্টা টানা করার পর যখনই তার কাজ শেষ হয়, তখনই তিনি গঙ্গার ধারে খোলা মাঠে বা মুক্ত বাতাসে তিনি বেড়াতে চলে যান। তারা সেই সময়টাতে বসে থাকে না, কুড়ুমি করে না, তারা মজলিস বসায় না বা আড্ডা মারে না। কিন্তু আমরা বাঙালিরা স্বাস্থ্যের খেয়াল রাখি না, সময়ের কাজ আমরা সময়ে করি না। শরীর ও সময় দুটোরই আমরা অপব্যবহার করে থাকি। তাই আমাদের স্বাস্থ্যও থাকে না, তেমনি কাজও হয় না। আমাদের কথক বলেছেন, এদেশে শুধুমাত্র বই পড়ে শেখানোর চেষ্টা করা হয়, কিন্তু ইউরোপে সাধারণ পাঠ্য পুস্তকের সাথে প্রকৃতির উন্মুক্ত বিশাল গ্রন্থ পাঠ করে জ্ঞান অর্জন করার প্রবৃত্তি গড়ে তোলা হয়। আর শুধুমাত্র বই পড়েই বা কত জ্ঞান বৃদ্ধি করা সম্ভব বলতো? নিজের চেষ্টায় বিশ্বরাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে নিজের জ্ঞান ভান্ডারকে আরো বৃদ্ধি করতে হবে। আমাদের মনে রাখতে হবে, পুঁথিগত বিদ্যার দৌড় কখনোই অনেক দূর যেতে পারে না। তিনি খুব সুন্দরভাবে একটি উদাহরণ দিয়েছেন। তিনি বলেছিলেন, ঔপন্যাসিক ডিকেন্স অনেক সময় ছদ্মবেশে মদের দোকানে গিয়ে বসে থাকতেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল মাতালের কথাবার্তা শুনে তাদের গতি প্রকৃতি সম্পর্কে একটা ধারণা নেওয়া। এটাই হলো আসলে প্রকৃত উদাহরণ। এছাড়াও আমরা দেখেছি জুওলজিক্যাল গার্ডেনে বিভিন্ন ইউরোপীয়রা পশু পাখি কীট পতঙ্গ প্রভৃতির জীবন প্রণালী দেখে বেড়াতেন। ফরাসি দেশের একজন উকিল 20 বছর ধরে শুঁয়োপোকা ও প্রজাপতি কেমন করে একে একে বা এক থেকে অপরে পরিণত হয় তা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। এছাড়াও তিনি নিজের চোখে গুটি পোকা ও তুত পোকার জীবনযাত্রা দেখে সেগুলির কীট থেকে পতঙ্গে রূপান্তরিত হওয়ার বা রেশম উৎপন্ন করার কথা তিনি সভ্য জগতের কাছে তুলে ধরেছেন। এছাড়াও আমরা দেখেছি ইংরেজদের বা আমেরিকানদের অনেক হবি আছে। তারা কেউ গার্ডেনিং করতে
ভীষণ ভালোবাসে। তারা বাগানে নানা রকম ফল ফুল উৎপাদন করে থাকে। কেউ বা প্রাণী তত্ত্ব নিয়ে আলোচনা করে, কেউ বা পতঙ্গদের নিয়ে গবেষণা করে থাকে। এছাড়াও এক পক্ষী বিজ্ঞানী কোন কোন পতঙ্গ আমাদের শস্য নষ্ট করে সে সম্বন্ধে আলোচনা করেছেন। আমরা সাধারণত জেনে থাকি পঙ্গপাল মাত্রই শস্য নষ্ট করে থাকে, কিন্তু আরো অনেক পতঙ্গ আছে যারা ফসলের বিভিন্ন ক্ষতি করে থাকে। এদের জীবনচরিত তিনি আলোচনা করেছেন এবং এদের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যেতে পারে এটিও তিনি আলোচনা করেছেন। এছাড়াও কেউ কেউ আলোচনা করেছেন তুত পোকার যে রোগ হয় সেই রোগের হাত থেকে কিভাবে তাকে রক্ষা করা যায়। ফ্রান্সে গুটি পোকার রোগ সম্বন্ধে অনেক বই ছাপাও রয়েছে। সেই বই পড়ে যারা চাষ করে তারা অনেক লাভবান হয়েছেন। আর আমাদের দেশে মুর্শিদাবাদ বহরমপুরে দেখা যাচ্ছে দিন দিন গুটি পোকা বা তুত পোকার চাষ উঠে যাচ্ছে, কারণ আমরা সেই চাষের ক্ষেত্রে অজ্ঞ বা সেই সম্বন্ধে যাদের জ্ঞান নেই সেই সমস্ত চাষিদের হাতে সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। এই সমস্ত কারণেই বলা হয়ে থাকে বাস্তবে শেখার অনেক কিছু আছে, শুধুমাত্র বই পড়েই সবকিছু হয় না। লেখক আমাদের বলেছেন তিনি ছোটবেলায় আলবার্ট স্কুলে পড়তেন। সেখানে নিয়মিত প্রত্যেক শনিবার কেশব সেনের বক্তৃতা হতো। তিনি কোনো একদিন বক্তৃতা দেবার সময় বলেছিলেন, বাঙালি ছেলেদের পড়াশোনা হলো বালিশের খোলে শুধুমাত্র তুলো ভরে দেওয়া, শুধুমাত্র ঠাসা আর গাদা, এবং তার ফলেই তারা ফুলে ফেপে ওঠে। আর তার উপর তো রয়েছে তাদের অভিভাবকরা, তার অভিভাবকরাও তাদের মাথা খারাপ করে দিচ্ছে। স্কুল শেষ হলেই বাড়িতে আসা মাত্রই ছেলের পেছনে তারা প্রাইভেট টিউটর লাগিয়ে দিচ্ছেন। আসলে তাদের উদ্দেশ্য ছেলেকে তারা বিদ্বান তৈরি করবেন। এরা হলেন প্রকৃতই মার্ডারার অব বয়েস। কারণ স্কুল ছুটির পর অন্তত 2 ঘন্টা বা 2.5 ঘন্টা তাকে খেলবার সুযোগ দেওয়া উচিত। সেই সময়টা তাদের উচিত খোলা মাঠে একটু ছুটে বেড়াও, একটু দৌড়ে বেড়াও, লাফাও, নদীতে নৌকা চালাও ইত্যাদি কাজ করা। তাহলেই তো স্বাস্থ্য থাকবে, মনে প্রফুল্লতা আসবে। তা নয় আমরা তাদের বাড়িতে আসলেই বই নিয়ে পড়তে বসিয়ে দিচ্ছি। কোনো ছেলে যদি কোনো বিষয়ে একটু কাঁচা হয়ে থাকে তবেই সেই বিষয়ে যেন একটি করে নতুন মাস্টার তাকে দেওয়া হচ্ছে। টিউটরের জ্বালায় সেই ছাত্রটি একেবারেই ডাল বা গাধা হয়ে উঠছে, নিজের ভাববার শক্তি তার লোপ পাচ্ছে। তাই লেখক মনে করেছেন বেশি পড়লেই সবসময় যে বিদ্যে হবে তা নয়। লেখক সারা জীবন ধরে অল্প অল্প করে বিদ্যা আয়ত্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ওই পাঠ করেছেন মাত্র 1 ঘন্টা। তাছাড়াও বাঙালি ছেলেদের জীবন মানে হলো ভার বহন করা। আমাদের প্রত্যেকের জীবনেই যেন সব সময় জীবন সংগ্রাম করে চলতে হচ্ছে। সকাল 8টায় দৌড়দৌড়ি করতে হচ্ছে, ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে, তারপর কলম নিয়ে নিজের জীবিকা অর্জন করতে হচ্ছে। এইভাবে সময় যে কখন কেটে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। তাই পৃথিবীর কোনো রকম আনন্দই যেন আমরা উপভোগ করতে পারছি না। জীবন সুখ নামে একটি বই রয়েছে যেখানে লেখক বলেছিলেন যে জীবন মানেই কি শুধু ঔষধ গুলে খাওয়া? জীবনের আনন্দ উপভোগ করাটাই যেন হলো বিধাতার উদ্দেশ্য, কিন্তু আমরা কর্মদোষে সেই উদ্দেশ্য কখনোই সফল করতে পারছি না। দেখো আমাদের যে এই গল্পটি, এই লেখাটি এই পর্যন্তই ছিল। আমি প্রত্যেকটি লাইন ধরে ধরেই আলোচনা করলাম। এবারে এই গল্পটি থেকে ছোট ছোট প্রশ্ন আমরা তুলে ধরে ভিডিওটি শেষ করব। অধ্যয়ন ও জ্ঞান লাভ রচনাটির লেখককে। অধ্যয়ন ও জ্ঞান লাভ রচনাটির লেখক
বিশিষ্ট বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। লেখকের মতে পড়াশোনার উদ্দেশ্য সফল করতে হলে কি করতে হবে? লেখকের মতে পড়াশোনার উদ্দেশ্য সফল করতে হলে একাগ্রতার উপর নির্ভর করতে হবে। লেখক কাকে আজীবন সঙ্গী করার কথা বলেছেন? লেখক পুস্তককে আজীবন সঙ্গী করার কথা বলেছেন। সে বই তালাবন্ধ। কোন বই সম্পর্কে একথা বলা হয়েছে? এখানে ব্ল্যাকির লেখা সেলফ কালচার বইটি সম্পর্কে একথা বলা হয়েছে। এই ঋষি বাক্য সত্য বাক্যটি কি? বাক্যটি হলো ছাত্রানাং অধ্যয়নং তপ। আলোচ্য রচনায় উল্লিখিত সেলফ কালচার বইটির লেখককে? আলোচ্য রচনায় উল্লিখিত সেলফ কালচার বইটির লেখক হলেন ব্ল্যাকি। আলোচ্য রচনায় প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার কিরূপ তফাৎ উল্লেখ করা হয়েছে? এদেশে বই পড়িয়ে বিদ্যা শেখানো হয়, কিন্তু ইউরোপে বই পড়ার সঙ্গে প্রকৃতির মুক্ত পাঠ গ্রহণ করতে হয়। মাতালদের প্রকৃতি বুঝতে ছদ্মবেশে মদের দোকানে বসতেন কোন বিখ্যাত লেখক? মাতালদের প্রকৃতি বুঝতে ছদ্মবেশে মদের দোকানে বসতেন ঔপন্যাসিক ডিকেন্স। বাঙালির ছেলের লেখাপড়া যেন বালিশের খোলে তুলো পুড়ে দেওয়া বক্তব্যটি কার? উক্ত বক্তব্যটি কেশব সেনের। আমাদের দেশে কথা আছে, কথাটি কি? কথাটি হলো একে উসখুস, দুয়ে পাট, তিনে গন্ডগোল, চারে হাট। লেখকের মতে আনন্দ ও উৎসাহ পেতে হলে কি করতে হবে? লেখকের মতে আনন্দ ও উৎসাহ পেতে হলে কাজের সময় কাজ আর খেলার সময় খেলা করতে হবে। রেশম সম্বন্ধে অত্যাবশ্যকীয় নতুন কথা কে শুনিয়েছেন? রেশম সম্বন্ধে অত্যাবশ্যকীয় নতুন কথা শুনিয়েছেন ফরাসি দেশের এক উকিল। গুটি পোকার রোগ সম্বন্ধে পুস্তক প্রকাশিত হয় কোন দেশে? গুটি পোকার রোগ সম্বন্ধে পুস্তক প্রকাশিত হয় ফ্রান্সে। কেশব সেন কোথায় বক্তৃতা দিতেন? লেখক যে স্কুলে পড়তেন সেই আলবার্ট স্কুলে প্রতি শনিবার বক্তৃতা দিতেন। ডক্টর প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম কত সালে? প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম 1861 খ্রিস্টাব্দে যশোরের রাড়ালি গ্রামে। লেখকের মতে স্কুল ছুটির পর কতক্ষণ খেলা প্রয়োজন? লেখকের মতে স্কুল ছুটির পর খেলা প্রয়োজন অন্তত 2-2.5 ঘন্টা। আলোচ্য রচনায় লেখকের মতে সরস্বতী কোথায় টিকতে পারে না? আলোচ্য রচনায় লেখকের মতে সরস্বতী টিকতে পারে না হাটের গন্ডগোলে। লেখকের মতে এদেশের ছাত্রদের প্রধান বিপদ কি? লেখকের মতে এদেশের ছাত্রদের প্রধান বিপদ হলো গল্প, খেলা, আড্ডা আর একাগ্রতার অভাব। ইংরেজ ও আমেরিকানদের এক একটা হবি অর্থাৎ খেয়াল আছে। কি কি খেয়ালের কথা বলা হয়েছে? ইংরেজ ও আমেরিকানদের কেউ কেউ গার্ডেনিং করে, কেউ প্রাণীতত্ত্ব, কেউ বা পতঙ্গ বিজ্ঞান নিয়ে চর্চা করে। রচনা অনুসারে জীবনের মুখ বইটির লেখককে? রচনা অনুসারে জীবনের মুখ বইটির লেখক লাবক।